টপিক হচ্ছে শক। শক মানে কি? কি মানে শক? শকের অর্থ কি? কি শক দিয়ে কি হবে? শক মানে আন্ডার পারফিউশন অফ টিস্যু, ঠিক আছে? সে যেভাবেই হোক না কেন আমার এন্ড টিস্যু আন্ডার পারফিউশন হচ্ছে। যে কোনো শকে যায়, যেই মেকানিজম যাই হয়ে যাক, আলটিমেটলি গিয়ে টিস্যুর আন্ডার পারফিউশন হবে, তবে গিয়ে সেটা শক। আন্ডার পারফিউশন অফ টিস্যু হলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে দিদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। ল্যাকটিক অ্যাসিডোসিস হলে এটিপি ডিপ্লিশন হবে। এটিপি ডিপ্লিশন হলে সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেলিওর হবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেলিওর হলে সেল সুয়েলিং হবে, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হবে, আলটিমেটলি সেল ডেথ হবে। এটা হচ্ছে যে কোনো শকের একটা বেসিক প্যাথোফিজিওলজি। আচ্ছা, শক আমাদের টাইপস অফ শক নিয়ে জানতে হবে। টাইপস অফ শকের মধ্যে প্রথমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শক কি কি কারণে হতে পারে? অবশ্যই কোনো ট্রমা, সেখান থেকে ব্লিডিং, এটা একটা কজ। ডায়রিয়া, বার্নের থার্ড স্পেস লস হবে। এগুলোই আমাদের মোটামুটি হাইপোভলিমিক শকের কজ। হাইপোভলিমিক শকে কি হচ্ছে? বিশেষত যেগুলো ট্রমা হয়ে ব্লিডিং হচ্ছে, সেখানে আমাদের যে ইন্ট্রাভাস্কুলার ভলিউম লস হচ্ছে, তাহলে ডিক্রিজ ইন্ট্রাভাস্কুলার ভলিউম। এই কতটা ইন্ট্রাভাস্কুলার ভলিউম ডিক্রিজ করছে, এটার উপরে বেস করে শককে 4টে ভাগে ভাগ করা হয়। এটা লেস দেন 15%, 15 to 30%, 30 to 40%, মোর দেন 40%। সিগনিফিকেন্ট কি? এখানে কোনো হিমোডাইনামিক্যাল চেঞ্জেস হয় না। এখানে হিমোডাইনামিক্যাল চেঞ্জ বলতে পালস রেট বাড়ে, ডায়াস্টলিক ব্লাড প্রেশার বাড়ে। এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার কমে, পালস রেট বেশি থাকে। ইউরিন আউটপুট কমতে শুরু করে অ্যারাউন্ড 10 to 15 ml per hour। পেশেন্ট অ্যানশাক্স হয়। এখানে কোনো রেকর্ডেবল বিপি পাওয়া যায় না, কোনো রেকর্ডেবল পালস পাওয়া যায় না, কোনো ইউরিন আউটপুট হয় না, পেশেন্ট ড্রাউজি। তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে যে ইন্ট্রাভাস্কুলার ভলিউম লস হলে সেখান থেকে তোর ফার্স্ট রেসপন্স হিসেবে পালস রেট বাড়ছে, ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট কমছে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ছে,
এটা রেসপন্সে আর যেহেতু কার্ডিয়াক আউটপুট কমবে এখানে সেন্ট্রাল ভেনাস প্রেসারও কমবে। এই হচ্ছে আমাদের বেসিক প্যাথোফিজিওলজি হাইপোভলিমিক শকের। এবার যদি দেখিস ম্যানেজমেন্ট যদি করতে হয়, এই ক্লাস 1-এ কিছু না, শুধু ওরাল লিকুইড দিলেই হয়, ঠিক আছে। 2-তে আইভি কোলয়েড বা ক্রিস্টালয়েড, এগুলোতে আইভি কোলয়েড ক্রিস্টালয়েডের সঙ্গে ব্লাড। অনেক সময় যদি প্রচুর ব্লাড লস হয় তখন ম্যাসিভ ট্রান্সফিউশন প্রোটোকল করতে হয়, এটা ট্রমা ক্লাসে পড়িয়েছি, ওখান থেকে দেখে নিবি নোটস। পিআরবিসি, এফএফপি, প্লেটলেট 1:1:1 এই রেশিওতে ট্রান্সফিউজ করতে হয়। হলো? আচ্ছা, আর হচ্ছে বলার মতো কি আছে? বলার মতো দুটো ইম্পর্টেন্ট ইয়ে আছে, একটা হচ্ছে শক ইন্ডেক্স, একটা হচ্ছে মডিফাইড শক ইন্ডেক্স। এটা হচ্ছে হার্ট রেট বাই এসবিপি, এটা হচ্ছে হার্ট রেট বাই মিন এমএপি। এটা নর্মাল হচ্ছে লেস দ্যান 7, মোর দ্যান 0.9 ইন্ডিকেটস তোর শক হচ্ছে, ঠিক আছে। এটাও তাই, লেস দ্যান লেস দ্যান 0.7 নর্মাল, 0.7 to 1.3, 0.7 to 1.3 হচ্ছে আর্লি শক, 1.3 to 1.7 এটাকে বলে মডারেট শক। মডারেট শক মানে এরকম করে কিছু আলাদা ভাগ নেই, আর মোর দ্যান 1.7 হলে তাকে বলে সিগনিফিকেন্ট শক। এটা মোর সেন্সিটিভ। শক ইন্ডেক্স হলো শক, হ্যাঁ। তাহলে এই সমস্ত কিছু পেশেন্টের মেন ট্রিটমেন্ট হচ্ছে যে ওরাল হোক, আইভি হোক, আইভি বা ব্লাড ট্রান্সফিউশন হোক, যে হোক করে এদেরকে রিসাসিটেট করা। রিসাসিটেট ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য ইনভেসিভ মনিটর আর ক্লিনিক্যাল মনিটর। ক্লিনিক্যাল মনিটর হচ্ছে ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট টার্গেট হচ্ছে 0.5 to 1 per ml per kg per hour, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, 1 to 2 ml per kg per hour এটা চিলড্রেনের ক্ষেত্রে। ইনভেসিভ মনিটরিং এর মধ্যে বেস্ট মনিটরিং হচ্ছে পিসিডব্লিউপি, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার। এটা লেফট অ্যাট্রিয়ামের প্রেসার বা লেফট অ্যাট্রিয়ামের কন্ডিশনকে মাপে, ঠিক আছে। এরপরে আসছি নেক্সট টাইপ অফ শক। নেক্সট টাইপ অফ শক হচ্ছে কার্ডিওজেনিক শক। এগুলো মেডিসিন জিনিসপত্র। মায়োকার্ডিয়াল ইনফাকশন, অ্যাকিউট হার্ট ফেলিওর, মায়োকার্ডাইটিস বা কার্ডিওমায়োপ্যাথি, এরকম অনেক হার্টের কন্ডিশনে দেয়ার ইজ কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক মানে কি হার্ট নিজে কাজ করতে পারছে না, তাহলে এখানেও কার্ডিয়াক আউটপুট কমবে, রেসপন্সে পালস রেট বাড়বে,
এসবিপি ফল করবে, কিন্তু এখানে যেহেতু হার্ট ফেলিওর হচ্ছে জেভিপি রেজড হবে। তুই যদি আমাদের ইয়েটা দেখিস, হাইপোভলিমিক শক দেখিস, ওখানেও কার্ডিয়াক আউটপুট কম ছিল, ওখানেও পালস রেট বেশি ছিল, ওখানেও এসবিপি কম ছিল, কিন্তু ওখানে জেবিপি ডিক্রিজ ছিল। তাহলে এটাই মেন ডিফারেন্স। ওখানেও এসভিআর রেস ছিল, এখানেও এসভিআর রেস থাকবে। কার্ডিওজেনিক শক যদি দেখিস, কার্ডিওজেনিক শকের ম্যানেজমেন্ট হচ্ছে বেসিক্যালি হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট করা, ঠিক আছে? মেডিসিনে যা হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট পড়েছিস সেটাই। সার্জিক্যাল পার্সপেক্টিভ থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নরএপিনেফ্রিন, হ্যাঁ, এপিনেফ্রিন, ডোবিউটামিন, ফিনাইলেফ্রিন, এই ড্রাগগুলো কখন কোনটা মোটামুটি ইউজ করতে হয়। ডোপামিন, নরএপিনেফ্রিন হচ্ছে মোস্ট কমনলি ইউজ ড্রাগ টু ইনক্রিজ বিপি, বাট এর সাইড এফেক্ট হচ্ছে হার্ট রেট প্রচুর বেড়ে যায়। এপিনেফ্রিনের ক্ষেত্রেও সেম, এপিনেফ্রিন সেরকম ইউজ হয় না। এপিনেফ্রিনের অনলি ইউজ যখন আমরা রিসাসিটেশন প্রোটোকল ফলো করছি, মানে যখন আমরা রিসাসিটেশন প্রোটোকল ফলো করছি, যেগুলো এসিএলএস বা বিএলএস এর প্রোটোকল, বিএলএস এ তো নেই, এসিএলএস প্রোটোকল মেনে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টে যখন এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ ড্রাগ। নেক্সট মোস্ট কমনলি ইউজ ড্রাগ হচ্ছে ডোবিউটামিন, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমনলি ইউজ ড্রাগ। এর রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া অত হয় না, ঠিক আছে? ফিনাইলেফ্রিনের ক্ষেত্রে যেটা জানার দরকার, ফিনাইলেফ্রিন বিপি প্রচন্ড বাড়িয়ে দেয়, সিভিয়ার ভেসোকনস্ট্রিক্টর। তাই কিডনি বা পেরিফেরাল কোনো অর্গান ড্যামেজ আছে, এরকম কোনো জায়গায় একে ইউজ করা যাবে না। আর ডোপামিন হচ্ছে মেইনলি ইউজ হয়, এখনকার দিনে সেরকম ইউজ হয় না, ভেসোডাইলেটরি শক, এখানে এটা মেন হচ্ছে ডোপামিন। মাথায় রাখতে হবে যে লো ডোজ ডোপামিন এটা হচ্ছে তোর ইনক্রিজেস ইউরিন আউটপুট বাড়ায়, প্লাস বিপিটাও বাড়ায়। তাহলে যে সমস্ত পেশেন্টদের ইউরিন আউটপুট কম হচ্ছে, বিপিও ফল করে বসে আছে, ইউরিন আউটপুট একদম হচ্ছেই না, তাদের ক্ষেত্রে বিশেষত ভেসোডাইলেটরি সেপটিক শকের পেশেন্টগুলোতে ডোপামিন অনেক সময় ইউজ করা যেতে পারে। বাট এখনকার দিনে নরএপিনেফ্রিন, ডোবিউটামিন আর একটা আছে ভেসোপ্রেসিন। নরএফ্রিন দুটোতেই কাজ না করলে তখন ভেসোপ্রেসিন দেওয়া হয়। কার্ডিওজেনিক শক মোটামুটি এটাই, বাকি ওটা মেনলি মেডিসিনারি জিনিস। আর হচ্ছে কার্ডিওজেনিক শকের পরে আমাদের 3 নম্বর হচ্ছে নিউরোজেনিক শক। চার নম্বর হচ্ছে সাইড বাই সাইডই পড়ে দিই, অ্যানাফাইল্যাকটিক শক। নিউরোজেনিক শক মানে হচ্ছে তার স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। স্পাইনাল কর্ডে ইনজুরি করলে সিম্প্যাথেটিক টোন চলে গেছে, সিম্প্যাথেটিক টোন চলে গেলে তার যে রিফ্লেক্স অ্যাকশন গুলো সেগুলো আর হবে না। তো
রিফ্লেক্স অ্যাকশনগুলো হবে না। রিফ্লেক্স অ্যাকশনগুলো না হলে তার পালস রেটও ফল করবে, তার বিপিও ফল করবে, তার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সও থাকবে না, তার কার্ডিয়াক আউটপুটও কম হবে, সবই ফল। ঠিক আছে? স্পাইনাল কর্ডে ইনজুরি তাহলে সব জায়গাতেই হাইপোটেনশন হলে তার সাথে ট্যাকিকার্ডিয়া হয়, এটা নর্মাল। হাইপোটেনশন হলেই ট্যাকিকার্ডিয়া হবে, কিন্তু এখানে হাইপোটেনশন প্লাস ব্র্যাডিকার্ডিয়া, এটা শুধুমাত্র নিউরোজেনিকেই দেখা যায়, নিউরোজেনিক শক। আরেকটা জিনিস আছে, হাইপারটেনশন প্লাস ব্র্যাডিকার্ডিয়া, এটা হচ্ছে কুশিংস রিফ্লেক্স। এটা সেকেন্ডারি ব্রেন ইনজুরি, আগের দিন পড়িয়েছিলাম। সেকেন্ড ব্রেন ইনজুরিতে হাইপারটেনশন প্লাস ব্র্যাডিকার্ডিয়া। ব্যাস, নিউরোজেনিক শক নিয়ে থেকে বেশি কিছু বলার নেই। এই সমস্ত পেশেন্টদের যদি ম্যানেজমেন্টের কথা বলতে হয় তাহলে অবশ্যই ফ্লুইডস দিতে হতে পারে, রিকোয়ারমেন্ট হলে ভেসোপ্রেসার মানে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন সবই দিতে হতে পারে। তার সাথে স্পাইনাল কর্ড ইডিমা কমানোর জন্য ডেক্সামিথাজোন দিতে হতে পারে, যদি ব্রেন ইনজুরি অ্যাসোসিয়েটেড থাকে ম্যানিটল দিতে হতে পারে। ঠিক আছে? ব্রেন ইনজুরি ওভারঅল পেশেন্টের পশ্চুরাল কেয়ার নিতে হয়, কারণ এরা হাত পা সেরকম কিছু নাড়াতে পারবে না। ব্লাডার বাওয়েল কেয়ার নিতে হবে, কারণ এদের ইউরিন বা ডিফিকেশনের উপরে কন্ট্রোল চলে যাবে। এবং যদি হিমাটোমা বা ইডিমা হয় তাহলে আস্তে আস্তে রিকভার করবে, যদি ট্রান্সেকশন হয়ে যায় তাহলে সেরকম ভাবে রিকভারি করার চান্স খুব কম। অ্যানাফাইল্যাকটিক শক, অ্যানাফাইল্যাকটিক শক হচ্ছে কোনো পয়জনাস কিছু বাইট হলো, কিছু ফুড মেটেরিয়াল গেল, বা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হলো, এখানে সেরাম আইজি প্রিমেডিটেটেড বেরিয়ে, যেগুলো আগে থেকেই মেমোরি সেলে তৈরি হয়েছে সেই সেরাম আইজি গুলো বেরোবে, বেরিয়ে যে ইনফ্লামেটরি কাসকেড ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 8, টিএনএফ আলফা এইসব কিছুকে অ্যাক্টিভেট করবে, করে এটা আলটিমেটলি শক করবে। এটা এখানে কি, এখানে শুধু এখানে হচ্ছে তোর কি বলবো, পালস রেট, কার্ডিয়াক আউটপুট কম, এসবিপি কম, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কম। তাহলে এটাও একটা টাইপ অফ ভেসোডাইলেটরি শক, কিন্তু এখানে পেশেন্টের সিম্প্যাথেটিক টোন প্রিজার্ভ, যেটা নিউরোজেনিক শকে চলে গেছিল। সিম্প্যাথেটিক টোন এখানে প্রিজার্ভ, যেহেতু এখানে সিম্প্যাথেটিক টোন প্রিজার্ভ সেজন্য এখানে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াটা হবে, বাকি সেম অ্যাজ নিউরোজেনিক শক। অ্যানাফাইল্যাকটিক শকে সেরকম আইডেন্টিফিকেশন, আর্লি আইডেন্টিফিকেশন। আর যদি তুই ম্যানেজমেন্ট বলতে চাস, ম্যানেজমেন্ট এপিনেফ্রিন ইনজেকশনই দিতে হয়। হ্যাঁ, অনেক 1:10,000। এই ইনজেকশনের 0.1 ml, সরি 0.1 বলছি, 1 ml
এটা আইভি দিতে হতে পারে। এটাই মেনলি ম্যানেজমেন্ট। তার সাথে এই সমস্ত পেশেন্ট মেনলি মারা যায় ল্যারিঞ্জিয়াল ইডিমার কারণে, শ্বাস নিতে পারে না সেই জন্য। তো এদের অক্সিজেন দেয়া, দরকার পড়লে এদের এয়ারওয়ে প্রোটেক্ট করা, এগুলো আর্লি ম্যানেজমেন্টের মধ্যে পড়বে। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেপটিক শক। সেপটিক শকের দুটো ফেজ হয়, একটা ওয়ার্ম, একটা কোল্ড। কোল্ডটা সেম এজ কার্ডিওজেনিক শক। ওয়ার্ম ফেজটা কিরকম, একটা হাইপার ডাইনামিক ফেজ। হাইপার ডাইনামিক ফেজ মানে পালস রেট বাড়বে, বিপি বাড়বে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। আর এটা সেম অ্যাজ কার্ডিওজেনিক। পালস রেট বেশি থাকতে পারে, সিভিয়ার মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হলে কমেও যেতে পারে, কার্ডিয়াক আউটপুট কম থাকবে, বিপি ফল করবে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি থাকবে। এটা হচ্ছে আর্লি, এটা হচ্ছে লেট। সেপটিক শকে যেটা বেসিক জিনিস বুঝতে হবে যে সেপটিক শক বেসিক্যালি যে কোনো অর্গানিজম ব্লাড বোর্ন ব্লাডে ইনফেকশন করলে সেটা সেপসিস। এই প্রসঙ্গে কিছু ডেফিনিশন আছে, ডেফিনিশন গুলো জানতে হবে। সার্স, সেপসিস, সেপটিক শক। সার্স কাকে বলে? মুখস্থ করিস। কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্ট less than 4000, more than 12000 or more than 10% band forms. Temperature less than 36 degrees Celsius or more than 38 degrees Celsius. Respiratory rate more than 20 or PaCO2 less than 32 অথবা লাস্ট হচ্ছে হার্ট রেট মোর দ্যান 90 without any effect of vasopressor। এই চারটার মধ্যে এনি 2 আউট অফ 4 যদি পজিটিভ হয় তাহলে সেটা সার্স। সার্স মানে হচ্ছে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। এই সার্সটাই সার্স উইথ নন ফোকাই অফ ইনফেকশন। তুই জানিস মানে কোথা থেকে ছড়িয়েছে, ইউটিআই থেকে হয়েছে, কোনো অ্যাবডোমিনাল ইনফেকশন থেকে হয়েছে, কোথা থেকে কি হয়েছে, কোনো এন্ডোকার্ডাইটিস থেকে হয়েছে, কি হয়েছে। তো সার্স উইথ নন ইনফেকশন হচ্ছে সেপসিস। আর সেপটিক শক হচ্ছে আনএবল টু মেনটেন বিপি, সেপসিস হয়ে গেছে বাট
unable to maintain BP. ফ্লুইড দিয়েও কাজ হচ্ছে না, সো আমাদের ভেসোপ্রেসাস লাগছে। ঠিক আছে, তাহলে সার্স, সেপসিস, সেপটিক শক, এই তিনটে জিনিস জানতে হবে। সেপটিক শকের পরে পেশেন্ট যেখানে চলে যাবে সেটা হচ্ছে মডস। মডস হচ্ছে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। এটাকে ডিটারমাইন করার জন্য একটা স্কোর আছে, স্কোরটাকে বলে সোফা স্কোর। সোফা স্কোর পুরো জানতে হবে না। সিকোয়েন্সিয়াল অর্গান ফেলিওর অ্যাসেসমেন্ট স্কোর, এটাকেই বলে সোফা স্কোর। এখানে যদি মোর দেন অর্গান ওয়ান সিস্টেমের অর্গান ফেলিওর দেখা যায় তখন সেটা হচ্ছে সেই সিস্টেমের অর্গান ফেলিওর। আর মোর দেন টু যদি অর্গান সিস্টেমের যদি অর্গান ফেলিওর হয় তাহলে সেটা মডস। তাহলে মডস হতে গেলে দুটো সিস্টেমের অর্গান ফেলিওর লাগবে। এই সোফা অনেক বড় স্কোর, মনে রাখা পসিবল না, সেজন্য কুইক বেডসাইড অ্যাসেসমেন্টের জন্য বেডসাইড আর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করার জন্য হচ্ছে কিউ সোফা। কিউ সোফার তিনটে জিনিস: অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, respiratory rate more than 22, আর systolic blood pressure less than 100. Any 2 out of 3 positive, তুই বলবি কুইক সোফা কিউ সোফা পজিটিভ। কিউ সোফা প্রেডিক্টস অর্গান ফেলিওর চান্সেস, মানে কিউ সোফা পজিটিভ আছে মানে there are chances of কিউ অর্গান ফেলিওর। এগুলো হচ্ছে বেসিক ডেফিনিশন যেগুলো জানতে হবে। কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে এই পেশেন্ট গুলো? এদের ফিভার হবে, ফিভার হলে অবশ্যই ট্যাকিকার্ডিয়া থাকবে, বিপি কম থাকবে, তার সাথে কোনো নোন সোর্স অফ নোন মানে সোর্স অফ ইনফেকশন থাকবে। ম্যানেজমেন্টে প্রথমে পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে। রিসাসিটেশন করার জন্য অবশ্যই আইভি ফ্লুইড দিতে হবে, একটা এবিজি করতে হবে। এবিজি করার পারপাস হচ্ছে ল্যাকটেট দেখা। ল্যাকটেট less than 2 নর্মাল, 2 to 4
মডারেট অ্যাসিডোসিস, মোর দেন 4 হচ্ছে সিভিয়ার অ্যাসিডোসিস। এটা ইন্ডিকেট করে ল্যাকটেট ইজ আ মার্কার অফ ফ্লুইড, মানে ফ্লুইড রিসাসিটেশন। septic shock lactate acts as a marker of fluid resuscitation. তার মানে যদি সিভিয়ার অ্যাসিডোসিস থাকে তার মানে তার প্রচুর ডিহাইড্রেশন আছে, ইনফেকশন তো আছেই, সে তার সাথে প্রচুর ডিহাইড্রেশন আছে, তাকে ফ্লুইড দিতে হবে। ফ্লুইড দিলে যদি আস্তে আস্তে ল্যাকটেট নরমালাইজ হচ্ছে তাহলে ভাবতে হবে যে আমার অ্যাডিকুয়েট ফ্লুইড রিসাসিটেশন হচ্ছে। অবশ্যই তার সাথে ইউরিন আউটপুটও দেখতে হবে, কিন্তু ল্যাকটেট এখানে একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। আর একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে প্রোক্যালসিটোনিন। খুবই আর্লি রাইজ হয় সেপসিসে, আর্লি রাইজ, ঠিক আছে? মানে সাবক্লিনিক্যাল কেসও তুই ধরতে পারবি, সিআরপি তো নন স্পেসিফিক মার্কার রেজ থাকবেই। হ্যাঁ, আর একটা যদি মানে সঙ্গে যদি কোনো কার্ডিয়াক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড থাকে তাহলে বিএনপিও বাড়ে, ব্রেন নাট্রিউরেটিক পেপটাইড, তাহলে এই সমস্ত মার্কার গুলো বেশি থাকবে, এগুলো দেখতে হবে। তার সাথে অবশ্যই টোটাল কাউন্ট দেখতে হবে, যেখানে টিএলসি বেশি থাকবে, ইএসআর বেশি থাকবে, প্লেটলেট কম থাকতে পারে লাস্টের দিকে, পি টাইম আয়নার ডিরেঞ্জ থাকতে পারে। আর যদি সিভিয়ার সেপসিস হয় সেখান থেকে সিভিয়ার সেপসিস হয় সেখান থেকে লো বিপির জন্য স্প্লিনে পুলিং হবে ব্লাড ভেসেলের, তার জন্য হিমোলাইসিস হবে, তার জন্য ইনডাইরেক্ট বিলিরুবিন রেজ থাকতে পারে। তাহলে এত কিছু পাবি, টিএলসি রেস্ট পাবি, পিটা এমাইনার রেস্ট পাবি, টোটাল সেরাম বিলিরুবিন রেস্ট পাবি, ইএসআর রেস্ট পাবি, প্রোক্যাল রেস্ট পাবি, ল্যাকটেট রেস্ট পাবি। অবশ্যই স্টার্ট হবে ফ্লুইড রিসাসিটেশন দিয়ে, ম্যানেজমেন্ট স্টার্ট হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন দিয়ে। তারপরে সেকেন্ড হচ্ছে সেন্ট কালচারস, যা রিলেটেড কালচার থাকবে, ব্লাড কালচার, ইউরিন কালচার, কারোর যদি ট্রেকিয়াল থেকে নিউমোনিয়া থেকে হয় ট্রেকিয়াল অ্যাসপিরেট কালচার, ঠিক আছে? তো রিলেটেড যেখান থেকে হবে তার কালচার পাঠাতে হবে। এবং তারপরে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, মেনলি একটা গ্রাম পজিটিভ কভারেজের জন্য, একটা গ্রাম নেগেটিভ কভারেজের জন্য, আর ফাঙ্গাল ইনফেকশনের জন্য। গ্রাম পজিটিভের জন্য মেরোপেনেম, ইমিপেনেম, এই সমস্ত ধরনের অ্যান্টিবায়োটিক। গ্রাম নেগেটিভের জন্য অ্যামিকাসিন, অবশ্যই রেনাল ফাংশন ঠিক থাকতে হবে, মেট্রোজিল,
আর ফাঙ্গালের জন্য হচ্ছে আমাদের ফ্লুকোনাজোল, আইবি ফ্লুকোনাজোল। যদি এইসব পেশেন্টের যদি না সেপটিক শক আছে, পেশেন্টের বিপি কম থাকবে, সেই পেশেন্টকে ভেসোপ্রেসার দিতে হতে পারে। ভেসোপ্রেসারের মধ্যে কি বললাম, নরএপিনেফ্রিন, ডোবিউটামিন আর সবশেষে ভেসোপ্রেসিন, এগুলো সব ইউজ করা যেতে পারে। আলটিমেটলি কালচার রিপোর্ট এলে কালচার অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে, কালচারের রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো ব্যাস ওটাই। সার্জারির রোল কখন আসে, যদি কোনো মেন হচ্ছে যেগুলো আমাদের কেসে থাকে, কোনো অ্যাবডোমিনাল সোর্স থেকে হয়, কোনো যদি পারফোরেশন হয়, হ্যাঁ, কোনো যদি গ্যাংগ্রিন হয়, গ্যাংগ্রিনাস বাওয়েল বা কিছু আছে, বা কিছু অবস্ট্রাকশন আছে, এই জিনিসগুলো কে তখন পেশেন্টকে ইনিশিয়ালি রিসাসিটেট করে সার্জারিতে নিতে হতে পারে। সেপটিক শককে ডিস্ট্রিবিউটিভ শকও বলে, একই জিনিস। লাস্ট হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শক হচ্ছে ধর নিউমোথোরাক্স, ম্যাসিভ নিউমোথোরাক্স বা পালমোনারি এম্বলিজম, এইগুলোতে কি হচ্ছে, অবস্ট্রাকশন টু ব্লাড ফ্লো, ব্লাড ফ্লোই হচ্ছে না, তার জন্য there is fall in BP, there is raised pulse rate, there is fall in cardiac output, there is raised systemic vascular resistance. অবস্ট্রাকটিভ শকের ম্যানেজমেন্ট হচ্ছে কজের ম্যানেজমেন্ট করা। যদি ম্যাসিভ নিউমোথোরাক্স হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথমে নিডল থোরাকোস্টমি, ফলোড বাই আইসিডি। আইসিডি নিয়ে অনেক বলা হয়েছে। পালমোনারি এম্বলিজম, এটা মেডিসিনে পড়ানো হবে। পালমোনারি এম্বলিজম মেনলি ম্যানেজমেন্ট হচ্ছে মেডিকেল। ওয়ারফারিন বা হেপারিন, আনফ্র্যাকশনেটেড, লো মলিকুলার না, আনফ্র্যাকশনেটেড হেপারিন, এই ধরনের ওষুধপত্র চালাতে হতে পারে। রেয়ারলি it might require a surgical thromboembolectomy। তোদের মেনলি সেপটিক শক বা হাইপোভলিমিক শক লং কোশ্চেন আসবে এলে, আর শকের ডেফিনিশন কি আর টাইপ অফ শক।